আসসালামু আলাইকুম। এখন যারা আমার সঙ্গে অনলাইন ক্লাস সেশনে যুক্ত আছে এবং এই সেশন চলাকালীন সময়ে যারা যুক্ত থাকবে, আমি সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার ক্লাস সেশন শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে ইয়াসিন, আরাফাত, কাউসার, রাফি আমিন তোমরা আসো। আমার কথা শোনা যায় কি না, আমি যে কথা বলছি সেটা শোনা যাচ্ছে কি না আমি জানালে আমার সুবিধা হয়। আমি যে কথা বলছি সে কথা শোনা যাচ্ছে কি না, আমি যে কথা বলছি সে কথা শোনা যাচ্ছে কি না, আমি যে কথা বলছি সে কথা শোনা যায় কি না একটু জানালে সুবিধা হয়। ইয়াসিন, আরফাত, আমি যে কথা বলছি জি স্যার শোনা যায়, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আপাতত তোমাদের সঙ্গে নিজেকে ইন্ট্রোডিউস করবার জন্য ক্যামেরাটা আমার দিকে ধরছি। তো আমি যখন ক্লাস শুরু করব তখন ক্যামেরা চলে যাবে, তখন সামনে যে ক্যামেরা আছে অর্থাৎ আমার সামনে ল্যাপটপ আছে, আমি ক্যামেরাটা ল্যাপটপে ধরবো, যাতে করে আমি গত ক্লাসে যে শুরু করেছিলাম সেন্টেন্স কানেক্টরসের যে এক্সারসাইজ, আমি আজকে আরও দুটো এক্সারসাইজ করাবো। এটা আমি সরাসরি ওখানে চলে গেলে আমার সুবিধা হবে, যাতে করে তোমরা দেখতে পাও। এই এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে পাঠাই নাই, আমি আমার ক্লাস শেষে পাঠিয়ে দেব। তার আগে দু একটি কথা আমি তোমাদেরকে বলে রাখি। সম্ভবত আগেও বলেছি যে সেন্টেন্স কানেক্টরস এবং কনজাংশনস এক নয়। সেন্টেন্স কানেক্টরস আসলে সেন্টেন্সের শুরুতে কিংবা শেষে বসে, তবে কখনো কখনো মাঝেও বসতে পারে, সাবজেক্টের পরে কিংবা ভার্বের আগে বসতে পারে। আর কনজাংশন হলো দুটো ক্লজকে সংযুক্ত করে। কিন্তু আমাদের পরীক্ষায় এই কোশ্চেন যেভাবে আসে, অর্থাৎ এই সেন্টেন্স কানেক্টরস নিয়ে যে কোশ্চেন আসে সেখানে যেমনিভাবে সেন্টেন্স কানেক্টরস থাকতে পারে এবং কনজাংশনও থাকতে পারে। তো সেই জন্যে আমরা দুটোই চেষ্টা করে যাব শেখার জন্যে। তো বেসিক্যালি আমি জোর দেব সেন্টেন্স কানেক্টরস কীভাবে আমরা ব্যবহার করি, দুটো সেন্টেন্সের মধ্যে সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যোগাযোগ রক্ষা করা যায়। কারণ আমরা যখন কোনো কিছু লিখি, এটা প্যারাগ্রাফই হোক কিংবা এসেই হোক কিংবা যে কোনো বক্তব্যই হোক, যখন লিখি তখন আমাদের কথার মধ্যে যুক্তি থাকতে হয় এবং আগে এবং পরের কথার মধ্যে এক ধরনের যোগসূত্র থাকতে হয়। তা না হলে আমাদের কথাগুলো ছেঁড়া ছেঁড়া হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায়, অখণ্ড হয় না। সেই জন্যেই আমাদেরকে এই সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করার যে নিয়ম, এটা খুব ভালো করে বুঝতে হবে। এটা যেমনিভাবে আমাদের পরীক্ষায় আসবে তেমনিভাবে আমরা যখন কোনো কিছু লিখি, বিশেষ করে প্যারাগ্রাফ কিংবা লেটার কিংবা এসে যেটাই লিখি না কেন, সেখানে এগুলো আমাদেরকে মেনটেন করতে ব্যবহার করতে হয়। এই জন্য খুব ভালো করে শিখতে হবে এটা। যাই হোক, যারা এখন পর্যন্ত যুক্ত হয়েছে, আমি দেখছি 5 জন যুক্ত আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এখন সরাসরি আমার ল্যাপটপের মধ্যে যেখানে এক্সারসাইজগুলো আছে আমি সেখানে চলে যাব। সুতরাং আমি একটু তোমাদের অসুবিধা করব, আমার ক্যামেরা আমি সাইড চেঞ্জ করে নেব এই পর্যন্ত। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা যুক্ত আছো, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি। ইয়াসিন, আরাফাত, কাউসার আছে, রাফিদ আমিন আছে, ইয়াসিন, আরাফাত, কাউসার, আমি আবার দেখছি 3 বার। তো দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ আমি যে ল্যাপটপের সামনে আমার আইপ্যাডটাকে রাখছি, যেখান দিয়ে আমি তোমাদের কাছে এটা পাঠাচ্ছি, এটা ট্রান্সফার করছি আমার এই ক্লাস সেশনটা। তো আমি কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছি আমার যে আইপ্যাড আমি সামনে রাখছি, এখানে ল্যাপটপের যে এক্সারসাইজ 1 দেখো লেখা আছে প্রথমে শিরোনামে, এক্সারসাইজ 1। এইটা দেখা স্পষ্ট করে দেখা যায় কি না, ঘোলা হয় কি না,
কিংবা কোনো সমস্যা হয় কিনা আমাকে জানালে সুবিধা হয়। তোমরা একটু জানো কাইন্ডলি। যারা তোমরা আসো আমাকে কাইন্ডলি জানাও যেটা স্পষ্ট করে দেখা যায় কিনা, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। একটু জানালে আমার সুবিধা হতো। ইয়াসির আরাফাত, একটু ঝাপসা লাগছে স্যার, একটু ঝাপসা লাগছে আসলে একটু আচ্ছা আমি যদি একটু ঝাপসা লাগছে না, এখন কি স্পষ্ট দেখা যায়? এখন কি স্পষ্ট দেখা যায়? এখন কি স্পষ্ট দেখা যায়? ইয়াসিন আরাফাত কাউসার, তুমি যেমন লিখছো যে একটু ঝাপসা দেখা যায়, দেখাচ্ছে, তো এখন কি স্পষ্ট দেখা যায়? এখন কি স্পষ্ট দেখা যায়? তো থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি লিখছো একটু ক্লিয়ার হয়েছে। আমি মাঝে মধ্যে কিছুটা উৎসাহ হারাই ফেলি, কারণ যত ছেলে মেয়ে এই ক্লাসগুলি করার কথা, তোমরা সবাই জানো যে গতকালকে নতুন করে নতুন ক্লাস শিডিউল অর্থাৎ রুটিন এটা দেওয়া পাবলিশ করা হয়েছে, এবং সেই রুটিন অনুযায়ী আমার আছে ক্লাস। যদি আমি গতকালকে বোধহয় এটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি ক্লাস নিচ্ছি না, গতকালকে নেওয়া সম্ভব হয়নি, আগামীকালকে নিতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখি গতকালকে যে নতুন রুটিন আছে সেখানে আজকেই আমার ক্লাস আছে। তো যাই হোক, এখন থেকে আমি নিয়মিত ইনশাল্লাহ ক্লাস থাকবো, এবং এভাবে তোমাদের যেভাবে সুবিধা হবে আমার ফোন নম্বর তোমাদের কাছে আছে, আমার ফোনে কথা বলে সবচেয়ে ভালো হয়। না হলে কমেন্টস করে জানাবে যে কীভাবে ক্লাস নিলে তোমাদের সুবিধা হয়। আমি যেমনটি করে নিয়েছি, এখানে শিট করে নিয়েছি, ডকুমেন্টস করে নিয়েছি, যাতে করে তোমরা দেখতে পাও। একদিকে আমি তোমাদের কাছে প্রত্যেক দিনই পোস্ট করে পাঠিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে দেখতে পাবে। অন্যদিকে যখন আমি ক্লাস করব তখনও তোমরা দেখতে পাবে, যাতে করে বিষয়টা ক্লিয়ার। যাই হোক, আমরা সেন্টেন্স ওয়ার্ডই পড়ে বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাব। আমরা জানি এই যে সেন্টেন্স কানেক্টরস আমরা ব্যবহার করব, এই সেন্টেন্স কানেক্টরসগুলো কখনো কখনো দুটো বক্তব্যকে সংযুক্ত করে অ্যাড করে, কখনো আগের সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের বক্তব্যের যে অসাদৃশ্য আছে, বৈপরীত্য আছে বা কন্ট্রাস্ট আছে, সেই কন্ট্রাস্ট তুলে ধরে, কখনো চয়েস তুলে ধরে, এইটা না ওইটা, আবার কখনো দুটোই তুলে ধরে। এই যে নানান ধরনের যে কানেক্টর যেগুলো আছে, আমরা কানেক্টরসের প্রত্যেকটা কানেক্টরসের অর্থ আছে, অর্থ দেখে দেখে বুঝতে পারবো। আমি প্রথমটা দেখো সিলেকশন করে নিয়েছি, আই এম থিঙ্কিং অফ গোয়িং অ্যারাউন্ড জাকিরস হাউস। এর মানে হলো যে আমি জাকিরদের বাড়ির দিকে যাওয়ার কথা ভাবছি। এটি হলো 1 নম্বর সেন্টেন্স। পরের সেন্টেন্সে দেখো, এখানে এ নাম্বার গ্যাপ আছে, কমা আছে, আই হ্যাভেন্ট বিন ইনভাইটেড দেয়ার, অর্থাৎ আমি সেখানে দাওয়াত পাই নাই বা আমাকে সেখানে দাওয়াত করা হয় নাই। আমি ভাবছি যাওয়ার কথা, কিন্তু আমাকে দাওয়াতই করা হয় নাই। তো এই বিষয়টি বাট দিলে হতো, কিন্তু যেহেতু কমা আছে, বাট দিলে জিনিসটা গ্রামেটিক্যালি কারেক্ট হয় না। এই জন্যে আমি দেখো ইন এনি কেস, বাট এবং ইন এনি কেসের মানে সেম আসলে, অর্থাৎ যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আমাকে দাওয়াত করা হয়নি। তাহলে এখানে যদি কমা না থাকতো তাহলে বাট হতো, কমা না থাকলে বাট হতো, কিন্তু কমা না থাকার কারণে এখানে ইন এনি কেস হবে। ইন এনি কেস এবং বাটের অর্থ এক। ইন এনি কেস একটা ফ্রেজ, বাট হলো একটি ওয়ার্ড। কমা না থাকলে আমরা বাট লিখতে পারতাম, কিন্তু যেহেতু কমা আছে সেই জন্য আমাদের ইন এনি কেস লিখতে হবে, সে যাই হোক না কেন। এর মানে হলো এটা, অর্থাৎ অন্যদিকে, বিপরীত দিকে, অর্থাৎ এর সঙ্গে আমার এর কোনো এগ্রিমেন্ট নেই, বরং বিপরীত।
আমি ভাবছি যাওয়ার কথা, কিন্তু আমাকে দাওয়াতই করা হয়নি। সুতরাং ইন এনি কেস হবে, এটা মনে রাখতে হবে। নাম্বার 2 দেখো, নাম্বার 2 সেন্টেন্স আমি এটা সিলেকশন করে নিলাম। দিস রেস্টুরেন্ট অফার্স বেস্ট কোয়ালিটি ডিশ ইন টাউন। অর্থাৎ এই রেস্টুরেন্টটা শহরের সবচেয়ে ভালো মানের খাবার পরিবেশন করে থাকে। এই রেস্টুরেন্ট বা রেস্তোরাঁটি শহরের মধ্যে সবচাইতে ভালো মানের খাবার পরিবেশন করে থাকে। দ্য ওয়ার্কার্স হিয়ার আর কোয়াইট রুড। এখানে যারা কাজ করে তারা রুড, খুব রূঢ়। যারা কাজ করে যে সমস্ত লোকজন, অর্থাৎ সেখানে যারা ওয়েটার আছে, তারপরে হলো যারা শেফ আছে ইত্যাদি যারা আছে, তারা আচরণ ভালো না, রুড। তাহলে এখানে কিন্তু একই রকমের কথা। আমরা এখানে কমা আছে, আমরা এখানে ইন এনি কেস ব্যবহার করতে পারতাম, আমরা হাউএভার ব্যবহার করেছি। ইন এনি কেস, হাউএভার, অর্থাৎ এই প্রসঙ্গ এবং এই প্রসঙ্গ সমর্থন করে না। এই কথাকে এটা সমর্থন করে না। দিস রেস্টুরেন্ট অফার্স বেস্ট কোয়ালিটি ডিশ ইন টাউন, এই যে একটা পজিটিভ বক্তব্য, এখানে আছে হলো নেগেটিভ বক্তব্য, উল্টা। অর্থাৎ এই বক্তব্য সাইকোলজিক্যালি সমর্থন করে না। সুতরাং একটা বিপরীত শব্দ, প্রসঙ্গ পরিবর্তন করা যায়। হাউএভার, এনিওয়ে, ইন এনি কেস, এগুলো ব্যবহার করে আমরা এই এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভে যেতে পারি। আমি কি ক্লিয়ার তোমাদের কাছে? এখানে বলছে যে সি মোর। হাসনাত হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার কথাগুলি ভালো করে শুনবে। আমরা আশা করছি খুব শীঘ্রই তোমাদেরকে আমরা জুমের মাধ্যমে ক্লাস নেব, যাতে করে তোমরা কথা বলতে পারো। হয়তো খুব শীঘ্রই আমাদের কাছে আসবে, নির্দেশনা আসবে জুমে ক্লাস নেওয়ার জন্যে। হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জুমে ক্লাস নেওয়া হবে, তখন তোমাদের সুবিধা হবে। তবে এখন তোমরা লিখে আমাকে জানাতে পারো, অথবা ফোনে, ক্লাস শেষে আমাকে ফোনে তোমরা নোট করে জানাতে পারো কোথায় কোথায় অসুবিধা। যাই হোক, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দিস রেস্টুরেন্ট অফার্স বেস্ট কোয়ালিটি ডিশ ইন টাউন, এই যে একটা পজিটিভ বক্তব্য যে এই রেস্তোরাঁটি শহরের সবচেয়ে ভালো খাবার পরিবেশন করে। এখানে ভালো খাবারের মান ভালো, কিন্তু লোকজনের আচরণ রুড। তাহলে এটা বিপরীত কথা, নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। সুতরাং এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ, হ্যাঁ, এক ইয়ে থেকে, এক অ্যাটিচিউড থেকে আরেক অ্যাটিচিউড, সেই জন্য হাউএভার হতে পারে, এনিওয়ে হতে পারে, ইন এনি কেস হতে পারে, এই সবগুলো ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার নাম্বার 3, তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে, কোথাও সমস্যা হলে আমাকে দয়া করে তোমরা কমেন্ট করে জানাবে। নাম্বার 3, I don't go for the fresh air. আমি ফ্রেশ এয়ারের জন্য যাই না, সুন্দর বাতাস সেখানে পাওয়া যাবে সেজন্য যাই না। রিয়েলি ফর দি ডাকস দ্যাট সুইম ইন দ্য লেক ওয়াটার। সত্যিকার অর্থে সেখানে ওই লেকের পানিতে যে হাঁসগুলো সাঁতার কাটে সেই জন্য আমি যাই। তাহলে এখানে সেজন্যও যাই না, আমি বাতাসের জন্য যাই না, খুব খেয়াল করবে। আবার সেখানে ডাক আছে, হাঁস আছে, সে লেকের পানিতে সাঁতার কাটে, সেটাও দেখতে যায় না, অন্য কোনো মতলব আছে। তাহলে আমরা এখানে নর ব্যবহার করতে পারি। আই ডোন্ট নেগেটিভ, নরও নেগেটিভ। বাতাসও খেতে যায় না, আবার ওই ডাকও দেখতে যায় না, তার নর হবে এখানে। আই ডোন্ট গো ফর দ্য ফ্রেশ এয়ার নর রিয়েলি। যেহেতু এখানে কমা নেই, কোনো কিছু নাই, ফুল স্টপ নাই, এখানে ফুল স্টপ তাহলে নেইদার ব্যবহার করা যেত, নেইদার রিয়েলি ব্যবহার করা যেত, নেইদার, তারপরে যাই হোক নর ব্যবহার করতে হবে আমাদেরকে। এখানে নেগেটিভ আছে, অর্থাৎ এটাও না এটাও না। এখানে ডোন্টের পরিবর্তে নেইদার। আই নেইদার গো ফর দ্য ফ্রেশ এয়ার নর রিয়েলি ফর দ্য ডাকস, তাও কিন্তু লেখা যেত। আই ডোন্ট গো ফর দ্য ফ্রেশ এয়ার
নর অথবা আই নেইদার গো ফর দ্য ফ্রেশ এয়ার নর রিয়েলি ফর দ্য ডাক্স, এটাও লেখা যেতে কোনো অসুবিধা হতো না, আর দুইভাবে সেন্টেন্স লেখা যাবে। এম আই ক্লিয়ার? আমি কি তোমাদের কাছে স্পষ্ট? আমি যে কথাগুলি বলছি তোমরা কি বুঝতে পারছো? নাম্বার 4-এ আমি চলে যাচ্ছি। নাম্বার 4-এ দেখো কি কথা আছে, আই অলওয়েজ টেক এ বুক টু রিড, আমি সবসময় পড়ার জন্য একটা বই নেই। আই নেভার সিম টু টার্ন এ সিঙ্গেল পেজ, আমি কখনো একটা পেজ উল্টিয়ে দেখি না। তাহলে কি হলো? বই পড়ার জন্য বই নেই কিন্তু একটা পেজ উল্টিয়ে দেখি না। তাহলে এখানে আমি ইয়েট ব্যবহার করেছি, বাটও ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। আই অলওয়েজ টেক এ বুকস টু রিড বাট আই নেভার সিম টু টার্ন এ সিঙ্গেল পেজ, অথবা ইয়েট আই নেভার সিম টু টার্ন এ সিঙ্গেল পেজ। বাট অথবা ইয়েট দুটি ব্যবহার করা যাবে। তারপরে তোমরা আমার ধারণা বুঝতে পারছো? তোমরা এটা না বোঝার কোনো কিছু নেই। আই অলওয়েজ টেক এ বুক টু রিড, সবসময় পড়ার জন্য একটা বই নেই। বাট আই নেভার ইয়েট আই নেভার সিম টু টার্ন এ সিঙ্গেল পেজ, মানে সেম হয়, একই অর্থ হবে। নাম্বার 5, I started meeting one of the players, মানে সেখানে অনেক প্লেয়ার আছে, তো একজন প্লেয়ারের সঙ্গে আমি সাক্ষাৎ করা শুরু করেছি। তার মানে শুরু করেছি মানে হলো আমি প্রায় দিনই যাই আর সাক্ষাৎ করি। শুরু করেছি মানে প্রায় দিনই যাই এবং আমি একজন প্লেয়ারের সঙ্গে, একজন খেলোয়াড়ের সঙ্গে দেখা করি। তাতে কি হয়েছে? নাও আই হ্যাভ অ্যান এক্সকিউজ টু ওয়াচ দ্য গেম ইজ উইক, তো সেই কারণে প্রত্যেক সপ্তাহে আমি ওই খেলাটি দেখার জন্য একটা অজুহাত খুঁজে পেয়েছি। আমি যেহেতু এই খেলোয়াড়কে দেখতে যাই, সাক্ষাৎ করতে যাই, সেই জন্যে খেলোয়াড়ে যে খেলে প্রত্যেক সপ্তাহে আমি ওই খেলাটা দেখার একটা এক্সকিউজ, অজুহাত খুঁজে পেয়েছি। তাহলে সো হবে এখানে, তাই না? সো নাও, সুতরাং এখন আই হ্যাভ অ্যান এক্সকিউজ টু ওয়াচ দ্য গেম ইজ উইক। নাম্বার 6, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি লিখছো যে বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার 6 তোমরা খেয়াল করে দেখো, ড্যাশ এ গট আপ, গট আপ টু ডেলিভার হিজ স্পিচ, গট মানে উঠা, গেট আপ মানে উঠা না। ড্যাশ এ গট আপ, খেয়াল করবে, ড্যাশ এ গট আপ টু ডেলিভার হিজ স্পিচ, অর্থাৎ সে তার যে বক্তব্য বা বক্তৃতা ডেলিভার করতে উঠল। দেন দ্য হল বিগ্যান টু রিসাউন্ড উইথ চিয়ার্স, তখন হল মানে পুরো রুমই শুরু করলো রিসাউন্ড, তার মানে শব্দ করতে। উইথ চিয়ার্স মানে আনন্দের শব্দ, হাততালি শব্দ, করতালির শব্দ। তাহলে আনন্দের শব্দের যে এখানে বলছে, আনন্দের করতালির শব্দে হল রুমটা ভরে গেল। তাহলে খেয়াল করে দেখবে এখানে নো সোনার দিলে ভালো হয়, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড হি গট আপ টু ডেলিভার হিজ স্পিচ দেন। আমরা সবাই জানি নো সোনার হ্যাড দেন হয়, এখানে দেন দেওয়া খেয়াল করবে, দেন এখানে আসে, সুতরাং গ্রামেটিক্যালি এটা নো সোনার হ্যাড হবে, তাই না? এটা নো সোনার হ্যাড হি গট। আমি আগেই বলে নিয়েছি যে সবসময় যে কোশ্চিন সেন্টেন্স কানেক্টরসে থাকবে এরকম না, অন্যভাবে কোশ্চেন থাকতে পারে। সবসময় যারা কোশ্চেন করে তারা একদম সঠিকভাবে কোশ্চেন করে না, একটু এদিক ওদিক চলে যায়। তার মধ্যে এটা একটা, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে। এখানে দেন আসে, গ্রামেটিক্যালি নো সোনার দিলেই আমাদের মিনিংটা ঠিক হয়ে যায়। নো সোনার হ্যাড হি গট আপ টু ডেলিভার হিজ স্পিচ, অর্থাৎ সে তার কথা বলার জন্য উঠতে না উঠতেই কি হলো, দ্য হল বিগ্যান টু রিসাউন্ড উইথ চিয়ার্স, পুরো হলই আনন্দ ধ্বনিতে অর্থাৎ করতালিতে মুখরিত হয়ে উঠল। নাম্বার 7 তোমরা খেয়াল করো, ড্যাশ ইউ রান ফাস্ট। তোমরা প্রায়ই এই কথাটা বলে থাকো, আমরা ক্লাসে যখন পড়াই এরকম এক্সাম্পলস প্রায়ই আমরা দিয়ে থাকি।
খুব খেয়াল করবে, এটা কিন্তু একেবারে কনজাংশন, কিন্তু পরীক্ষায় থাকতে পারে, সেন্টেন্স কানেক্টরস হিসেবে থাকতে পারে, কিন্তু এটা আসলে কনজাংশন, সেন্টেন্স কানেক্টরস না। ড্যাশ ইউ রান ফাস্ট, অর্থাৎ তুমি দ্রুত দৌড়াও। ইউ উইল নট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে তুমি ট্রেনটা ধরতে পারবে না। তাহলে দ্রুত জোরে না দৌড়ালে তুমি এই ট্রেনটি ধরতে পারবে না, তার মানে আনলেস হবে। আনলেস ইউ রান ফাস্ট, যদি না তুমি দ্রুত না দৌড়াও, যদি না তুমি দ্রুত দৌড়াও তাহলে তুমি ট্রেনটি ধরতে পারবে না। একেবারে সোজা, একেবারে সহজ এটা। এভাবে কিন্তু কোশ্চেনে থাকে, অর্থাৎ সেন্টেন্স কানেক্টরস আমি আগে বলেছি সবসময় সেন্টেন্স কানেক্টরস কোশ্চেন থাকে এরকম না, দু একটা কোশ্চেনে কিন্তু কনজাংশনও থাকে, এরকমভাবে থাকতে পারে। নাম্বার 8, শি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল। খুব খেয়াল করবে, শি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল, সে ইন্টেলিজেন্টও আবার বিউটিফুল, তো দেখার বোধ লাগাই দিলে হয়ে যায়। শি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল, শি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড বিউটিফুল। নাম্বার 9, হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট বাট অলসো ভেরি ফানি। একেবারে তোমাদের কাছে ক্লিয়ার, বাট অলসো থাকলে এই যে নট অনলি হবে, তাহলে হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ভেরি ফানি, একেবারে সোজা। নাম্বার 10 এবার একটু গিয়ে হয়তো অন্যরকম মনে হতে পারে, কিন্তু তোমরা সেটা বোঝার চেষ্টা করবে। ড্যাশ নেভার লুক আপ ফ্রম ইউর নোটস। লুক আপ মানে আসলে পড়া বা দেখা, তোমার নোট তুমি দেখবে না, তুমি যা লিখে রেখেছো সেটা দেখবে না, তাকাবে না। তুমি যা লিখে রেখেছো তোমার প্রয়োজনের সময় দেখার জন্যে, ওটা দেখে কোনো কাজ করবে। হয়তো আমরা প্রায় নোট লিখে, কিন্তু আমাদের মোবাইল ফোনে নোটে অপশন আসতে, সবাই জানো এটা, বাজারে যাওয়ার সময় ওই সমস্ত নোট, ওই নোটসে আমরা কিন্তু অনেক কিছু লিখে নিয়ে যাই, বাজার দেখে কী কিনবো না কিনবো সেগুলো নোট নিয়ে লিখে নিয়ে যাই না, মোবাইল ফোনে আমরা লিখে নিয়ে যাই ওই নোটবুক বা নোটের মধ্যে, যাতে করে আমরা বাজারে গিয়ে দেখে দেখে বাজার করতে পারি। ঠিক তেমনি এই ব্যাপারটা এরকমই কিন্তু আসলে। তো নেভার লুক আপ ফ্রম ইয়োর নোটস, কখনই তোমার ওই নোটস দেখবে না, তাকাবে না, পড়বে না। হোয়েন পিপুল আর অ্যারাউন্ড, যখন লোকজন চারপাশে থাকে। আমরা সবাই জানি যে আমি নোট লিখে রাখি আমি নিজের জন্য, একেবারে প্রাইভেট বিষয়, সেই জন্যে আশেপাশে লোক থাকলে সেটা দেখা ঠিক না। অ্যাবাভ অল, সর্বোপরি, আমি এখানে লিখছি অ্যাবাভ অল, সর্বোপরি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে তুমি নোট দেখবে না, যখন লোকজন আশেপাশে থাকে তখন লোক দেখবে না, বিষয়টা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যাই ঘটুক না কেন, যাই হোক না কেন, তোমার যত অসুবিধাই হোক না কেন, এই কাজটা তুমি করবে না। কী কাজ সেটা? তুমি তো নোট দেখবে না, কি যা লিখে রাখছো তোমার ব্যক্তিগত মানে তোমার নিজের জন্য, সেটা যাতে অন্য কেউ না জানে, সেই জন্যে যখন লোকজন থাকে আশেপাশে তখন সে নোটটা পড়া ঠিক না। অর্থাৎ অ্যাবাভ অল, সর্বোপরি, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি এক্সারসাইজ 2তে চলে যাচ্ছি এখন। তোমরা যারা এখনো আছো খুব খেয়াল করবে। এক্সারসাইজ 2 খেয়াল করবে। নাম্বার 1 আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। গেট দ্য রুফ রিপেয়ার্ড। রুফ মানে হলো ছাদ, বলছে ছাদ রিপেয়ার বা মেরামত করিয়ে নাও, ঠিকঠাক করে নাও। ড্যাশ ইট শুড লিক, অর্থাৎ লিক না হওয়া পর্যন্ত। লিক হওয়ার আগেই, লিক হওয়ার আগেই আমাদেরকে এটা ঠিক, অর্থাৎ ছিদ্র হওয়ার আগে, ছাদ ছিদ্র হওয়ার আগে ঠিক করতে হবে। তাহলে বিফোর ব্যবহার করা যায় এখানে। গেট দ্য রুফ রিপেয়ার্ড বিফোর ইট শুড লিক। তো এটা কিন্তু লেস্ট ব্যবহার করা যেতে পারে। লেস্ট পিছে না লিক হয়ে যায়, লেস্ট ব্যবহার করা যেতে পারে। লেস্ট ব্যবহার করলে এখানে কমা হবে, হ্যাঁ, লেস্ট হলে এখানে কমা হবে, আর বিফোর যেহেতু কমা নেই বিফোর হবে। কমা থাকলে লেস্ট হবে, কমা নাই বলে বিফোর হবে। তোমরা যারা এখন আসছো আমার কথা কি বুঝতে পারছো তোমরা?
ফিদা আছে, আবির আছে, হাসনাত আছে। যাই হোক, তোমরা আমার কথা ভালো করে খেয়াল করবে। তো এখানে যদি কমা থাকতো তাহলে আমরা এখানে লেস্ট দিতে পারতাম, লেস্ট, LEST, পিছে না, কিন্তু কমা নেই, বিফোর হবে। আমি নাম্বার 2 সিলেকশন করলাম। দ্য ফুটবল ইন দ্য পার্ক ইজ এন্টারটেইনিং ইন উইন্টার। শীতকালেও এই পার্কের ফুটবলটা খুবই মজার, এন্টারটেইনিং, আনন্দের। ড্যাশ ইটস বেটার ইন দ্য হিট অফ সামার। অর্থাৎ সামারের যে তাপ থাকে, হিট থাকে, সে তাপে এটা আরও বেশি ভালো লাগে। পার্কে শীতেও ভালো লাগে, আবার তার চেয়ে বেশি ভালো লাগে হলো বেটার, তার চেয়ে বেশি ভালো লাগে হলো গরমের সময়। তাহলে কিন্তু আমরা আগেও এটা দেখেছি যে প্রথম যে ক্লজ বা এখানে ফুল স্টপ দিলে কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে। প্রথম যে বক্তব্য, এটা এই বক্তব্যের সঙ্গে কিন্তু এই বক্তব্য কিন্তু সাপোর্ট করছে না, এটা ভিন্ন রকমের। অর্থাৎ এই বক্তব্য থেকে এই বক্তব্য ভিন্ন, অর্থাৎ এর মধ্যে বৈসাদৃশ্য আছে, সুতরাং বাট হবে। এটা ইন্টারেস্টিং কিন্তু এটা বেটার, তাহলে বাট হবে। ঠিক আছে, বাট দিলে কোনো অসুবিধা নেই, এখানে ফুল স্টপই হবে। আর টাইপ করা ভুল হয়ে গেছে আমার, এটা আমি ঠিক করে নিলাম। বাট ইটস বেটার ইন দ্য হিট অফ সামার। নাম্বার 3, তোমরা খেয়াল করবে, অফটেন স্ট্রেস কজেস মেন্টাল ডিপ্রেশন। প্রায়ই হলো আমরা যে স্ট্রেস মানে হলো টেনশন, আমাদের মধ্যে যে টেনশন থাকে, অধিক চিন্তা থাকে, সেটা প্রায়ই মানসিক অবসাদগ্রস্ততার সৃষ্টি করে। আমরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাই, ভেঙে পড়ি। তো প্রায়ই স্ট্রেস কজেস মেন্টাল ডিপ্রেশন। ড্যাশ ওভারওয়ার্ক ক্যান বি হার্মফুল টু ইয়োর হেলথ। একই রকমের দেখো, এটা স্ট্রেস হলো আমাদের ডিপ্রেশন ঘটায়, আবার অতিরিক্ত কাজ করলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়। তাহলে এই বক্তব্যকে এই বক্তব্য সাপোর্ট করছে, তাহলে কী হবে? সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন দ্য সিমিলার ওয়ে, ইন দ্য সিমিলার ফ্যাশন, নানানভাবে এটা করা যেতে পারে। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সিমিলার ফ্যাশন, নানাভাবে এটা যুক্ত করা যেতে পারে। কিন্তু এটা ফ্রেজ হবে, যেহেতু এখানে কমা আছে, অবশ্যই ফ্রেজ হবে এখানে। ঠিক আছে, কমা থাকলে, এই যে গ্যাপ থাকে, গ্যাপের পরে কমা থাকলে এখানে ফ্রেজ হয়। ঠিক আছে, তো সিমিলারলি অ্যাডভার্বও হতে পারে, মানে সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডভার্ব থাকে, সেই অ্যাডভার্ব পরে কমা হয়। কমা না দিলেও অসুবিধা নেই, দিলেও সমস্যা নেই। সিমিলারলি, ইন দ্য সিমিলার ওয়ে, ইন দ্য সিমিলার ফ্যাশন, কোনো অসুবিধা নেই, লেখা যাবে। আচ্ছা, আমি নাম্বার 4-এ চলে যাচ্ছি। ইংল্যান্ড হ্যাজ দি বেস্ট ল্যাঙ্গুয়েজ স্কুলস। ইংল্যান্ডে সবচেয়ে ভালো ভাষার স্কুল আছে। ইংল্যান্ড হ্যাজ দি বেস্ট ল্যাঙ্গুয়েজ স্কুলস। ইংল্যান্ডে সবচাইতে ভালো ভাষা শেখার স্কুল আছে। ড্যাশ ইট হ্যাজ দি ওয়ার্স্ট ওয়েদার। কিন্তু এর ওয়েদারটা খুবই খারাপ। তাহলে এটা হলো সবচেয়ে ভালো, আর এটা হলো সবচেয়ে খারাপ, তারা সাপোর্ট করছে না। তাহলে এখানে বাট হওয়ার কথা, কিন্তু কমা আছে, বাট হবে না। তাহলে কী হতে পারে? এখানে অন দ্য আদার হ্যান্ড হতে পারে, ইন এনি কেস হতে পারে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, ইন এনি কেস হতে পারে। আমি কি তোমাদের কাছে ক্লিয়ার? যেহেতু এখানে কমা আছে, বাট হবে না। হতে পারে ইন এনি কেস, হতে পারে অন দ্য আদার হ্যান্ড, অন্য দিকে, অপর দিকে, তাই না? সবচেয়ে ভালো স্কুল, সবচেয়ে খারাপ ওয়েদার, আবহাওয়া, আমরা সবাই জানি এটা। এরকম থাকলে আমরা এভাবে যুক্ত করব। নাম্বার 5 আমি সিলেকশন করে নিচ্ছি যাতে সুবিধা হয়, খেয়াল করবে।
ইউ আর ড্যাশ অ্যালাউড টু ইউজ ফোন নট টু মেক সাউন্ড হোয়াইল ইন দ্য লাইব্রেরি। বলছে তুমি যখন লাইব্রেরিতে তখন তুমি ফোন ব্যবহার করতে পারবে না, আবার কোনো সাউন্ডও করতে পারবে না। একেবারেই কিন্তু স্পষ্ট আছে, নর আছে। আমরা জানি নরের সঙ্গে কী থাকে, নেইদার থাকে। ইউ আর নেইদার অ্যালাউড টু ইউজ ফোন নট টু মেক সাউন্ড হোয়াইল ইন দ্য লাইব্রেরি। ইউ আর নেইদার অ্যালাউড টু ইউজ। আমি তোমাদের ক্লাসে কখনো কখনো বলেছি, এরকম কনজাংশন যখন জোড়ায় জোড়ায় বসে তখন তাকে বলা হয় কোরিলেটিভস। যখন কনজাংশন জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, নেইদার নর, ইদার অর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, এরকম সব এই জোড়ায় জোড়ায় বসে, হ্যাঁ, এগুলিকে বলা হয় কোরিলেটিভস বলে এগুলোকে। যাই হোক, এগুলো কিন্তু একেবারেই কনজাংশন। আমি আগে বলেছি পরীক্ষায় সেন্টেন্স কানেক্টরসের কোশ্চেনে মানে সেন্টেন্স কানেক্টরসও থাকে, আবার দু একটা এরকম কনজাংশনও থাকে। তো ইউ আর নেইদার অ্যালাউড টু ইউজ ফোন নট টু মেক সাউন্ড হোয়াইল ইন দ্য লাইব্রেরি। তুমি যখন লাইব্রেরিতে, হোয়াইল ইন দ্য লাইব্রেরি মানে হলো তুমি যখন লাইব্রেরিতে, হোয়াইল ইউ আর ইন দ্য লাইব্রেরি কথাটাকে সংক্ষিপ্ত করে হোয়াইল ইন দ্য লাইব্রেরি, হোয়াইলের পরে ইউ আর কথাটা কিন্তু উজ্জ্ব আছে। নাম্বার 6 তোমরা দেখো, আই ওয়ান্ট টু টক টু আহমেদি নেজাদ। আমরা সবাই জানি বিখ্যাত ব্যক্তিত্ব, ইরানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। আই ওয়ান্ট টু টক টু আহমেদি নেজাদ হোয়েন, এটা হোয়েন আসলে হোয়াইল হবে, কথাটা ভুল হয়েছে, কখনো কখনো টাইপ এরকম ভুল হয়ে যায়। হোয়াইল আই মিন ইরান, যখন আমি ইরানে আছি, তখন আমি আহমেদের সঙ্গে দেখা করব, মানে আমি সামনে, আমি তো ভবিষ্যতে কখনো যাই। ফুল স্টপ, ড্যাশ, আই ওয়ান্ট টু ভিজিট হিজ রেসিডেন্স। এখানে দুটি বক্তব্য কিন্তু পজিটিভ। একটা তার সঙ্গে দেখা করা আর তার বাড়িতে যাওয়া। সুতরাং এই কথাটাকে এটা সাপোর্ট করছে, তাহলে এখানে অলসো হতে পারে, বিসাইডস হতে পারে, এখানে অলসো হতে পারে, বিসাইডস হতে পারে, ইন অ্যাডিশন হতে পারে, এরকম অনেকগুলি হতে পারে। বিসাইডস হতে পারে, অলসো হতে পারে, ইন অ্যাডিশন হতে পারে। আমি আবার বলছি, এখানে অলসো হতে পারে, বিসাইডস হতে পারে, ইন অ্যাডিশন হতে পারে। যেহেতু এই আগের সেন্টেন্সের বক্তব্যকে পরের সেন্টেন্সের বক্তব্য সমর্থন করছে, সেক্ষেত্রে অলসো হতে পারে, বিসাইডস হতে পারে, ইন অ্যাডিশন হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, সেটা হয়তো আরও দেখতে হবে। নাম্বার 7 নাম্বারে তোমরা দেখো, খুব মজার কথা এটা একটা, আই হ্যাভ ডান এ কোর্স অন অ্যানিম্যাল ট্রিটমেন্ট, মানে প্রাণীদের চিকিৎসার উপরে আমি একটা কোর্স করেছি। আই হ্যাভ ডান এ কোর্স মানে ট্রেনিং কোর্স, আসলে আমি ট্রেনিং কথাটা লিখি নাই, বা ফার্স্ট এইড ট্রেনিং কোর্স যেটাকে বলা যেতে পারে। হ্যাঁ, আই হ্যাভ ডান এ ফার্স্ট এইড কোর্স অন অ্যানিম্যাল ট্রিটমেন্ট, আমি ফার্স্ট এইড লিখি নাই, I have done a course on animal treatment. So dash, I have been able to cure my sick cat. আমি আমার অসুস্থ বিড়ালটিকে কিওর করতে, অর্থাৎ সারিয়ে তুলতে পেরেছি। I have been able মানে পেরেছি। I have been able মানে হলো আমি সমর্থ হয়েছি, মানে এই কাজটি তো মুহূর্তে হয় নাই, সময় লেগেছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। যেহেতু কাজটি শেষ হয়ে গেছে এবং এটা কিছু সময় লেগেছে, সেই জন্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা করা হয়েছে। এবং এখানে পিরিয়ড দেওয়া থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো। কত সময় ধরে পেরেছি, কখন থেকে, এটা এই ধরনের টাইম ফ্রেম থাকলে, যদি এখানে একটা সময় দেওয়া থাকতো, পিরিয়ড অফ টাইম দেওয়া থাকতো, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো। তো যেরকম নাই, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। একেবারে স্পষ্ট, এই কথা থেকে স্পষ্ট যে এখানে একটা বিড়াল সারাতে কিন্তু সময় লাগে, মুহূর্তে আমি ওষুধ দিলাম সেরে গেল, এরকম না। সেই জন্য আই হ্যাভ বিন
এবল টু কিওর মাই সিক ক্যাট, তাহলে আমি ওই যে অ্যানিম্যাল ট্রিটমেন্টের উপর একটা কোর্স করেছি, সেই কারণেই কিন্তু, এর ফলেই কিন্তু এটা হয়েছে। অর্থাৎ মানে হলেই যে প্রথম সেন্টেন্সের যে কাজ, অ্যাকশন, তার ফলটা কিন্তু এখানে, হ্যাঁ, ফলটা, এই ফলটা থাকলে অ্যাজ এ রেজাল্ট হয়, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট হয়। যদি এখানে থাকতো, এখানে থাকলে কিন্তু এখানে যদি গ্যাপ থাকতো কিন্তু অ্যাজ বা বিকজ হতো বা সেন্স হতো। যদি এই প্রথমেই থাকতো আই হ্যাভ ডান এ কোর্স অন অ্যানিম্যাল ট্রিটমেন্ট, এর আগে যদি এরকম গ্যাপ থাকতো, আমি যদি গ্যাপ দিতাম, খেয়াল করবে, তাহলে এখানে সেন্স হতো, সিন্স অ্যাজ আই হ্যাভ ডান এ কোর্স অন অ্যানিম্যাল ট্রিটমেন্ট আই হ্যাভ বিন এবল টু কিওর মাই সিক ক্যাট। তো এখানে তো দেওয়া নেই, এখানে কারণটাই দেওয়া আছে, তাই না, কারণটা দেওয়া আছে, সেই জন্য আমি ফলটা লিখলাম, ফলের আগে অ্যাজ এ রেজাল্ট লেখা যায়, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কী কী লেখা যায়, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স লেখা যায়, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স লেখা যায়, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স লেখা যায়। অর্থাৎ ফলস্বরূপ I have been able to cure my sick cat. এখানে অ্যান্ড সো দিলেও হতো, অ্যান্ড সো, কোনো অসুবিধা নেই, অ্যান্ড সো দিলেও হতো, এবং তাই, হ্যাঁ, অ্যান্ড সো দিলেও হবে, অ্যান্ড সো আই হ্যাভ বিন এবল টু কিওর মাই সিক ক্যাট। তোমরা যারা শুনছো খেয়াল করবে যে এই যে আমরা যেখানে গ্যাপ আছে সেই জায়গায় এমন সমস্ত ওয়ার্ড ব্যবহার করছি, কানেক্টরস ব্যবহার করছি, যেটা কিনা বসালে আগের সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের বক্তব্যের মধ্যে একটা সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক যোগসূত্রের সৃষ্টি হয়। অর্থাৎ দুটো সেন্টেন্স মিলে একটা সুন্দর বক্তব্য হয়, হ্যাঁ, যে বক্তব্যের মধ্যে একটা মিল থাকে, যৌক্তিকতা থাকে, সেটাই হলো আসলে কানেক্টরস। আচ্ছা, আমরা চলে যাই নাম্বার 8-এ। আমি একটু এটা সিলেক্ট করে নিলাম। ড্যাশ পেট ডগস আর ক্লিনার। ক্লিন থেকে ক্লিন, ক্লিনার, ক্লিনেস্ট। ক্লিন হলো পরিচ্ছন্ন, ক্লিনার অধিকতর পরিচ্ছন্ন, ক্লিনেস্ট সবচেয়ে বেশি পরিচ্ছন্ন, তাই না, ক্লিন, ক্লিনার, ক্লিনেস্ট। যাই হোক, তো পেট ডগস আর আমরা মোর ক্লিন লিখতে পারতাম, মোর ক্লিন, ক্লিনার লিখলে কোনো অসুবিধা নেই। ক্লিনার দেন আনকেয়ার্ড ওয়ান্স। আনকেয়ার্ড ওয়ান্স মানে যাদের, যে সমস্ত মানে ডগকে কেয়ার করা হয় না, তাদেরকে বলা হচ্ছে আনকেয়ার্ড ডগস। এখানে ওয়ান্স মানে কিন্তু ডগস, আসলে যেহেতু ডগস এখানে একবার আসে, আবার ডগ লেখা যায় না, এর প্রোনাউন হলো এটা, এই ডগসের প্রোনাউন হলো এটা, হ্যাঁ, এই ডগের প্রোনাউন হলো এইটা। আমরা এর আগের, হ্যাঁ, এই গত সেশনের আগের সেশনে কিন্তু প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম, যে এই যে এখানে ডগস পড়ছে, এই ডগসেরই প্রোনাউন হলো ওয়ান্স, ঠিক আছে। যাই হোক, কিন্তু এগুলো কিন্তু আনকেয়ার্ড, মানে এখানে পেট ডগস হলো, আমরা সবাই জানি যে পোষা কুকুর, আর আনকেয়ার্ড ডগস মানে যেগুলো পোষা না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তো সেই জন্য বলছে যে পোষা কুকুরগুলো অপোষা কুকুরের চাইতে পরিচ্ছন্ন হয়। তাহলে কি লেখা যায় এখানে? আমি যেমন একটু বিগিন উইথ, এখানে আমি কথাটা এইভাবে লিখছি, এই জন্য লিখছি, মানে এই পেট ডগস এবং আনকেয়ার ডগস, অর্থাৎ ডগ সম্পর্কে আমরা যখন কোনো কথা লিখতে যাই, তখন এইভাবে আমরা কিন্তু কথা লিখতে পারি যে টু বিগিন উইথ বলতে গেলে টু বিগিন উইথ, টু স্টার্ট উইথ, হ্যাঁ, পেট ডগস আর ক্লিনার দেন আনকেয়ার্ড ওয়ান্স। এই কথা আসলে এগুলো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, যাই হোক, তবে আমি তোমাদের বুঝাইলাম। আমরা এগুলো ওই যে যখন আমরা when we begin or start to write a paragraph or essay, we need this type of sentences to begin a paragraph. কোনো প্যারাগ্রাফ আমরা শুরু করতে গেলে এই ধরনের সেন্টেন্স দিয়ে শুরু করলে খুব সুন্দর হয়, হ্যাঁ, এবং করতে হয়। তোমরা যখন পড়বে একটা প্যারাগ্রাফ, যখন পড়বে একটা এসে, যখন পড়বে ভালো করে পড়বে,
মুখস্থ করার জন্য পড়বে না, বক্তব্যগুলো কীভাবে লেখা হয়েছে সেগুলো ভালো করে পড়বে। তো এর ফাঁকে আমি তোমাদের একটা কথা বলছি, আমরা এখন 6 জন ছেলে বোধহয় আছে সম্ভবত। আমি গত পরশু দিনকে বা গতকালকে না গত পরশু দিনকে ওই অনলাইনে বোধহয় বিশেষ করে এই ইয়েতে ফেসবুকে আমি দেখলাম যে অনেকেই, তার টিচারকে নাম জানি না, অনেকেই থিম রাইটিং লিখছে এবং সেগুলো কোনোটাই থিম হয়নি। আমি আবার বলছি, ফেসবুকে অনেকেই থিম লিখছে, থিম অনেক কবিতা কিংবা মানে প্রজেক্ট ছোট প্যারাগ্রাফের থিম লিখছে, এটা একটিও থিম হয়নি। তোমরা এগুলো পড়বে না, একেবারে পড়বে না। আমি যেভাবে লিখছি তোমরা সেভাবে চিন্তা করে লিখবে। আমি আগামী ক্লাসে আবার থিমের উপর আমি ক্লাস নেব, আগামী ক্লাস আমি আবার থিমের উপর ক্লাস নেব। থিম তোমাদের নানান অসুবিধা আছে এবং নানান বিভ্রান্তি আছে, এবং তোমরা অনেকে আসলে অনলাইনে আকৃষ্ট, অনেকে অনলাইনের প্রতি আসক্ত, কিন্তু অনলাইনে যা কিছু থাকে সব কিছুই কিন্তু ভালো বা সুন্দর বা ঠিকঠাক নেই। সেই জন্য আমি এই মাঝখানে মানে স্মরণ করিয়ে দিলাম, আমার ক্লাস শেষ করার আগে স্মরণ করিয়ে দিলাম। এগুলো দেখবে না, আমাকে ফোন করবে কোনো অসুবিধা হলে, এবং আমি আগামী 2টো ক্লাস থিমের উপর নেব আবার। যাই হোক, তাহলে এখানে আমরা 9 নম্বরে চলে যাচ্ছি। নাম্বার 9, দে ডোন্ট ইট মাছ, তারা বেশি খায় না। খেয়াল করবে, তারা বেশি খায় না। ড্যাশ দে ওয়ান্ট সু অন ইয়োর ইলেকট্রিক কোড। সু অন মানে হলো যে ইয়ে করা, চিবানো আর কি। অর্থাৎ আমরা জানি যে এই যে দাঁত দিয়ে চিবানো, বিশেষ করে ইঁদুর, আমরা জানি ইঁদুর কোনো কিছু পাইলে খাওয়া শুরু করে দেয়। বলছে তারা খুব বেশি খায়ও না। তোমার যে ইলেকট্রিক কর্ড যেটা আছে, ইলেকট্রিক যে কর্ড আছে সেটাও তো খাবে না। তাহলে এই দুটো বক্তব্যই কিন্তু সমর্থন করছে, এটাকে সমর্থন করছে এইটা। তাহলে এখানে বিসাইডস লেখা যেতে পারে, তাই না? এখানে বিসাইডস, ইন অ্যাডিশন টু, বিসাইডস লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে দে ডোন্ট ইট মাছ, বিসাইডস দে ওন্ট সু অন ইয়োর ইলেকট্রিক কর্ড, না বোঝার কোনো কারণ নেই। নাম্বার 10, ড্যাশ জেরি অর হিজ মাদার ভেরি ফেমাস। এখানে ভেরি ফেমাস কিন্তু পজিটিভ একটা কথা, পজিটিভ কথা এটা। ড্যাশ জেরি অর, and either Jerry or his mother very famous. neither লেখা যেতে পারে, কোনো অসুবিধা। neither Jerry nor his mother very famous, and either or, neither nor দুটোই লেখা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা আগেও দেখেছি এরকম দুটো অপশনের মধ্যে যে কোনো একটা, হ্যাঁ, যদি একটা পজিটিভ হয় তাহলে either or, আর দুটো নেগেটিভ হলে neither nor। আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারছো। যাই হোক, আমি আমার ক্লাস শেষে এটা পোস্ট করে দেবো, তোমরা বাসায় আবার এটা আনসার, ডান দিকে সব আনসার দেওয়া আছে, তোমরা খেয়াল করবে, এটা বাসায় এটা প্র্যাকটিস করবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো অনেকটাই। কিন্তু এই যে আমি তোমাদের যে আমি অনেকগুলো এক্সারসাইজ, অনেকগুলো নিয়ম, অনেকগুলো সেন্টেন্স আমি তোমাদের অনেক সেন্টেন্স আমি তোমাদেরকে দিয়েছি, পোস্ট করে দিয়েছি। তোমরা এগুলো পড়লে, এই যে আমি যেমনটি উপর দিকে যাচ্ছি, এই সব তোমাদের কাছে আছে। এই যে এইগুলো সব আছে, কারেকশন কীভাবে করা হয়, টাইম কীভাবে হয়, ডিসমিজাল বা আগে যা বলা হয়েছে তা বাদ দেওয়া যায়। এই টোটাল এখানে অনেকগুলো সেন্টেন্স আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো পড়লে আমি কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে আমি এইটা করে এক্সারসাইজগুলো করছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এই জায়গাগুলো তোমরা বারবার পড়ো, আমার ধারণা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। একদিকে এই সেন্টেন্স কানেক্টরস কোশ্চেনটা শিখতে পারবে, কীভাবে আনসার লেখাতে সেটা শিখতে পারবে। অন্যদিকে অনেকগুলো সেন্টেন্স তোমাদের মুখস্থ হয়ে যাবে, এখান থেকে তুমি ইংরেজি শিখতে পারবে। তোমার লেখার ক্ষেত্রে, তোমার ইংরেজি বলার ক্ষেত্রে তুমি সমৃদ্ধ হবে। ঠিক আছে? তুমি যত লেখার সেন্টেন্স কানেক্টরস আমি এগুলো সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো বারবার পড়লে দেখবে তোমাদের অনেক দিক থেকে অনেকভাবে তোমাদের এটা সহায়তা করবে তোমাদেরকে। তো যাই হোক, এই নিয়ে আমি আর ক্লাস নিতে চাই না, পরবর্তীতে সময় পেলে আমরা নেব।
তো আগামী ক্লাসে আমার যে টাইম, গতকালকে যে টাইম শিডিউল পাবলিশড হয়েছে সেই অনুযায়ী আমি আগামী ক্লাস নেব, এবং আগামী ক্লাসে আমি তোমাদেরকে আবার এই থিম রাইটিংয়ে যাব, কারণ গত ক্লাসটা থিম রাইটিং ভালো হয়নি, আমার প্রিপারেশনটা ভালো ছিল না। হ্যাঁ, প্রিপারেশন ভালো না থাকলে অনলাইন ক্লাস নেওয়া খুব সমস্যা। যাই হোক, আমি আগামী ক্লাসে অন্তত পক্ষে আমি 3-4টি থিম আমি তোমাদেরকে লিখে দেখাবো এবং আলোচনা করব কিভাবে থিম লিখতে হয়, থিমটা কিভাবে বের করতে হয়। আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই, থিম কিন্তু দুইভাবে হতে পারে। আমরা জানি কবিতারও থিম হতে পারে, আবার প্রোজেরও থিম হতে পারে। দেখবে যে অনেক কবিতার মধ্যে দুই ধরনের অর্থ থাকে, একটা হলো সারফেস মিনিং থাকে, একটা হলো ইনার মিনিং থাকে। অর্থাৎ কবিতা পড়লে একটা কবিতার যে সমস্ত ওয়ার্ড থাকে, সেন্টেন্স থাকে, সেই ওয়ার্ড সেন্টেন্স পড়লে একটা মিনিং পাওয়া যায়, চিন্তা করলে ভেতরে আরেকটা মিনিং থাকে। তো থিম কিন্তু দুই ধরনের হতে পারে, ইনার থিমও হতে পারে, আবার সারফেস থিমও হতে, দুটো। তবে যে কবিতার ইনার থিম থাকে আমরা ইনার থিমটা নিয়ে আলোচনা করি, আর যে কবিতার ইনার থিম থাকে না, অর্থাৎ অভ্যন্তরীণ ভেতরের কোনো থিম থাকে না, কবিতা পড়লেই বোঝা যায় যে থিমটা কী, সে যেটা সারফেস থিম বা সারফেস মিনিং বলে। তো এটা তোমাদের ইনার থিম থাকতে পারে না এরকম না। তো এরকম আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ দুটো ইনার থিম করবো এবং দুটো সারফেস থিম করব। তোমরা ক্লাসগুলি আমি যদি পারি এটা আগেই তোমাদেরকে পোস্ট করে তোমাদেরকে দিব, তোমরা একটু পড়বে যাতে করে তোমাদের ক্লাস নেওয়ার সময় তোমাদের সুবিধা হয়। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা খাতা কলম নিয়ে রাখবে। যখন যে কথাটা আমি বলি দরকার সেই কথাটা লিখে রাখবে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এখন যেহেতু আমরা ভিজুয়াল কন্ট্যাক্ট হচ্ছে না, ফেস টু ফেস ক্লাসে আমরা সম্ভব হচ্ছে না, আমাদের হাজার ইচ্ছা থাকলেও আমরা পাচ্ছি না, এটা আমার দুর্ভাগ্য আসলে আমাদের। তো সেই জন্যে যত ভালো করে সম্ভব। আর আরেকটি কথা আমি জানিয়েছি আগেই, যে খুব শীঘ্রই আমরা জুমের মাধ্যমে ক্লাস নেব ইনশাল্লাহ। তখন তোমরা সরাসরি কথা বলতে পারবে, ওটা ইন্টারাকশন হবে। তোমরা কথা বললে আমি শুনলাম, আমি কথা বললে তোমরা শুনলে, হ্যাঁ, সেটা ভালো হবে ইনশাল্লাহ। তো সেই আয়োজনটা করতে একটু সময় লাগছে, এটা গভর্নিং বডি প্রিন্সিপাল স্যার ওনারা দিক নির্দেশনা দেবেন, সেই অনুযায়ী আমরা এটা নেব। তবে খুব বেশি দেরি হবে না, এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ হবে। এটা আমরা মোটামুটি সবাই প্রস্তুত জমে ক্লাস নেওয়ার জন্য। এটা ভালো সরি এটা ভালো হবে। তোমরা ক্লাসগুলি সুন্দরভাবে করবে, মনোযোগী করবে। আর যারা সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে আছো, এই যুক্ত আছো, তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা সময় নষ্ট করবে না, একেবারেই সময় নষ্ট করবে না। সিরিয়াসলি তোমরা লেখাপড়া করো। আমি বিশ্বাস করি সব ছেলে মেয়ে যদি সিরিয়াসলি লেখাপড়া করে, কোনো প্রাইভেট টিচারের দরকার হয় না। শুধু টিচারদের কথা শুনলেই সে অনুযায়ী তোমরা ক্লাস নিলে, এবং শিক্ষকদের সাথে যে কোনো সমস্যার জন্যে ফোন করে বা এভাবে যোগাযোগ করে সমস্যা সম্পর্কে জানিয়ে সমাধান নিলে আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাকো। আর অতি প্রয়োজন না হলে তোমার বাড়ির বাইরে কেউ যাবে না। তোমরা সবাই জানো এখন বিশেষ করে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। তোমরা অত্যাবশ্যক না হলে কোনোভাবেই বাড়ির বাইরে বা যাবে না। তোমরা যেখানে আছো কোনোভাবেই বাইরে যাবে না, বাসায় থাকবে, সুস্থ থাকবে। আল্লাহর কাছে দোয়া করে ভালো থাকো, সুস্থ থাকো। তো সে পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।